আজ শুরু করব বাংলা প্রেমের উপন্যাস বুদ্ধদেব গুহর লেখা হলুদ বসন্তের 11তম পর্ব। জ্যোতিদের বাড়ি শ্যামবাজারের কাছাকাছি। সেন্ট্রাল এভিনিউতে গাড়ি রেখে নামলাম। পথে কত লোক, কত বেলুন, কত মেলা, কত হাসি খুশি শিশু, কত দুঃখ ভোলা দুঃখী। পুজোর এই কটা দিন ভারী ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। জ্যোতিদের বাড়ির সামনে বেশ বড় প্যান্ডেল হয়েছে। পুজো হচ্ছে ভিতরের চত্বরে। অ্যাম্প্লিফায়ারে পুরোহিতমশাই মন্ত্র উচ্চারণ করছেন। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপে সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। জ্যোতিদের গেটের বাইরে দিল্লি দেখো, বোম্বাই দেখো, কলকাতা দেখো হচ্ছে। সোঙাওয়ালা কলের গান বাজাচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা গোল গোল চোখে চোখ লাগিয়ে অদৃষ্টপূর্ব দৃশ্যগুলি চোখ দিয়ে দেখছে। গান শুনে থমকে দাঁড়াতে হলো। হেমন্ত মুখার্জির রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড বাজছে। পথ দিয়ে কে যাই গো চলে, ডাক দিয়ে সে যাই, আমার ঘরে থাকাই দায়ী। কিন্তু রেকর্ডটি এমন স্পিডে বাজছে যে মনে হচ্ছে যেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস চলছে। সে এক বীভৎস আওয়াজ। একা একাই হাসতে লাগলাম। কলকাতার পথে ঘাটে এমন কত মজাই না আছে, বিনি পয়সার মজা। জ্যোতি এসো এসো করে আপ্যায়ন করে ভিতরে নিয়ে গেল। একটি ঘরে রঞ্জন, সুগত ওরা সবাই গল্প করছিল। সে ঘরে নিয়ে গেল। সুগত শুধল, অঞ্জলি দিয়েছ? দিয়েছি। চলো আর একবার দেব। আরে না, খেয়েছি যে। কি খেয়েছো? চা। আরে চা আবার কোনো খাওয়া হলো নাকি? চলো চলো, একা একা ভাল লাগে না। অগত্যা যেতে হলো। ডাকের সাজের ঠাকুর, তেলতেলে মুখ, লাবণ্য শুয়ে পড়ছে, চোখ দুটি ব্যক্তিত্ব সম্পন্ন। চোখের দিকে চাইলে মনে হয় এ দেবীর কাছে ভরসা করে কিছু চাওয়া যায়। চাইলে হয়তো পাওয়া যাবে। ফুল বেলপাতা হাতে নিয়ে পুরোহিতমশাইয়ের সঙ্গে মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। কেন হয় জানি না, এই মন্ত্রের মধ্যে কি যেন জাদু আছে। একবার দুবার বললেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। নাভির কাছটা পিন পিন করে ব্যথা করে। মনে হয় যেন যুগ যুগান্ত ধরে এমনি ভক্তি ভরেই পূজা করে আসছি। তিনবার অঞ্জলি দেবার পর সকলে মাথা নিচু করে গড় হয়ে প্রণাম করতে লাগলেন। আমিও মাথা নিচু করলাম, কিন্তু মায়ের কাছে কি কামনা করব ভেবে পেলাম না। নয়নার মুখটি মনে পড়ল। একটু আগেও যখন আমার ঘরে ছিল, সেই পুজোর সকালের সূচি মুখটি মনে পড়ল। খুব ইচ্ছে হলো বলি, ঠাকুর তুমি আমার নয়নাকে কেবল আমার করে দাও, এ জন্মের মতো, বরাবরের মতো আমার একার করে দাও। ও আমার ভালোবাসা চিনতে পারুক। কিন্তু পরক্ষণেই যেন কি হলো, কোনো অদৃশ্য হাত যেন আমার মুখ চেপে ধরল। মনে হলো মা বছরে মোটে 3টা দিনের জন্য আসেন, তার কাছে নিজের জন্যই চাইব। সে বড় স্বার্থপরতা হবে। তার চেয়ে কামনা করি নয়না আমার সুখী হোক, 10 জনের একজন হোক। যেভাবে ও সুখী হতে চাই সেভাবে হোক। ও বাংলাদেশের সেরা মেয়ে হয়ে উঠুক। এবং এই কামনা করার জন্য সঙ্গে সঙ্গেই আমি যেন মাঝে মাঝে উদারও হতে পারি। সবসময় যে হ্যাংলামি করি, এটা আমার ভীষণ গর্বও হতে লাগলো। ভারী ভালো লাগতে লাগলো। মহা অষ্টমীর সকালটা যে অভীষ্ট সিদ্ধির সকাল নয়, এ যে মঙ্গল কামনার সকাল, এইটা ভেবেই ভীষণ আনন্দ হলো। আমিও মাঝে মাঝে বড় হতে পারি। এ জানা যে কত বড় জানা, কি করে বোঝাবো। অঞ্জলি দিয়ে ফিরে এসে সকলে মিলে সেই ঘরে গুলতানি শুরু হলো। সুগত বলল, তাহলে আমাদের যাওয়া ঠিক, কি বলো জ্যোতি? নিশ্চয়ই। জ্যোতি বলল, রিজুদাকে বলো না, ও খালি দর বাড়ায়, আর কেউ যেন কাজ করে না। বললাম, কাজ করবে না কেন? এমন চাকরি তো কেউ করে না, করলে বুঝতে।
তোর খালি বাজে কথা, রঞ্জন বলল। বুঝলাম, তা যাবে ঠিক কোন জায়গায়? হাজারিবাগ। সেখান থেকে কুসুম্বা ক্যাম্প করা যাবে। তার মানে বেড়ানো, বিগ গেমস তেমন কিছু হবে না? হবে না কেন? গত বছরই সুগত একটা কোটরা মারল সোয়ালোতে। শুয়োর আছে অনেক, তাছাড়া পাখির প্যারাডাইস, চিতাও কম নেই। জ্যোতি বলল, সুগত দা তো খালি তিতির ও মুরগি রাখেনি ওখানে, সব শেষ। সুগত বলল, এমন বাড়িয়ে বলিস না, মানে হয় না। আমি বললাম, বেশ চলো, শিকার হোক চাই না হোক 3-4 দিন জঙ্গলে থাকা হবে। কুসুম্বা আমার বড় ভাল লাগে, তাছাড়া আমাদের ছোটোবেলায় কত স্মৃতি ছড়ানো আছে ওখানে। কি বলো সুগত? যা বলেছ। মনে আছে রিজু, সেই বর্ষার রাতে ধান খেতে কাড়ুয়ার সঙ্গে ছোটোবেলায় খরগোশ মেরে বেড়ানো? বললাম, আছে। আর মনে আছে সেই রাত 2:30 নাগাদ মেঘ ফুঁড়ে পানুয়ানা টাড়ের দিকের আকাশ কেমন চাঁদ উঠল? সুগত বলল, মনে নেই? কি বলো? ও চাঁদের কথা আমি জীবনে ভুলবো না। রঞ্জন বলল, রেমিনিসেন্স ছাড়ো, তাহলে আমরা যাচ্ছি। যদি বলল, হ্যাঁ তা তো যাচ্ছি, কিন্তু তোমাকে নিয়েই ভয়। মনে আছে গৌরী কারমার কাছে সেবারে কার পোষা শুয়োর মেরেছিলে জঙ্গলি ভেবে? কি কেলেঙ্কারি! রঞ্জনের একটা বড় দুর্বল স্থান। চটে গিয়ে বলল, এরকম সকলেরই 2-1 ভুল হয়। কিছুকে জিজ্ঞেস করো না কার সঙ্গে গিয়ে ও মির্জাপুরের সম্বর ভেবে পা বাঁধা ঘোড়াকে গুলি করেছিল। আমার বেলায় তোদের যত সব মনে থাকে। অনেকদিন পর জমি আড্ডা মারা হলো। ঠিক হলো বিজয় দশমীর একদিন পর ভোরে আমরা হাজারিবাগের দিকে রওনা হচ্ছি। জ্যোতির জিপেই যাওয়া হবে। আমি, জ্যোতি, রঞ্জন, সুগত। হাজারিবাগে 1 রাত সুগতদের বাড়ি কাটিয়ে পরের দিন ভোরে কুসুম্বায় 3-4 দিন থেকে আবার ফেরা হবে কলকাতায়। নয়না বলেছিল রাত 8-9টা নাগাদ যেতে। 8:30 নাগাদ ওদের বাড়ি গেলাম, দেখলাম নয়না নেই। ওর দিদি ময়নাদি সেজেগুজে বসে আছে। ময়নাদি 1 বছরে যা মোটা হয়েছে তা বলার নয়, অথচ বিয়ের আগে দারুণ ফিগার ছিল। বাঙালি মেয়েরা যেন কি কেন এমনি হয় জানি না। চা বাগানেও দেখেছি সাহেব ম্যানেজারের স্ত্রীরা সারাদিন বাগান করছে, রান্না করছে, ঘরের কাজ করছে, আর বাঙালি ম্যানেজারের স্ত্রীরা দিন রাত ডাউস বজরার মতো খাটে বেদে অবস্থায় বেঁকে শুয়ে হয় ঘুমাচ্ছে নয় নভেল পড়ছে। যাচ্ছে তাই। নয়নাও হয়তো বিয়ের পর এরকম হবে। শুধল নয়না নেই? না, ও একটু পুজো মণ্ডপে গেছে, এক্ষুনি আসবে, তোমাকে বসতে বলে গেছে। আপনি একা যে, দিলীপদা কোথায়? আর বলো না ভাই, ছুটির মধ্যেও কাজ করে সাহেবকে প্লিজ করছে। মনে মনে ভাবলাম, এরকম করে রোজগার করার টাকায় বাড়ি যেন ধসে যাই, কোনো মানে হয়? ভাবছি আমিও তোমার সঙ্গে যাব। অবাক হলাম, বললাম কোথায়? প্রতিমা দেখতে। হেসে বললাম, বেশ তো, খুব আনন্দের কথা। কিন্তু মনে মনে নয়নার উপর এমন রাগ হলো যে কি বলবো। ও কি জানে না যে ও একটু একা আমার সঙ্গে থাকলে আমার কতখানি ভাল লাগে? আমি কি ওদের ড্রাইভার যে পুজোর দিনে ওর মোটা দিদিকে প্রতিমা দেখিয়ে নিয়ে বেড়াবো? তাছাড়া সুজাই ওয়ার্থলেসটা কি করছে? সে নিশ্চয়ই ইয়ার দোস্তি নিয়ে আড্ডা মারতে বেরিয়েছে, আর আমারই যেন কোনো বন্ধু টন্ধু থাকে না। তাদের সঙ্গে যেন আমি আড্ডা মারতে পারতাম না। রাগে গা জ্বালা করতে লাগলো। এমন সময় নয়না এলো, সঙ্গে নীতিশকে নিয়ে। আবদার গলায় বলল, রিজুদা, নীতিশ দাকেও আমাদের সঙ্গে নিয়ে যাব কিন্তু। জোর করে হাসলাম, বললাম, বেশ তো, ভালো কথা। এই যাত্রা নীতিশের অগস্ত যাত্রা হলেই ভালো হতো। কি কুক্ষণে আমি আজ এখানে এসেছিলাম। যদিও বা ময়নাদিকে সহ্য করা যেত, তার উপর নীতিশ যেন সোনাই সোহাগা। সত্যি নয়না কী ভাবে আমাকে? আমি ওকে ভালোবাসি বলে
ও কি মনে করে ও আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করাবে? ও বললেই বা আমি করব কেন? মহা অষ্টমীর সন্ধ্যাটা আমার মাঠে মারা গেল। নীতিশ সেনের ড্রাইভার হয়ে প্রতিমা দর্শনে যাব। দরজা খুলে সাহেব বেম সাহেবদের নামাবো ওঠাবো ভাবতে পারি না আমি যথার্থই একটা কুকুর। আমাকে দেখে নীতিশ দেখানো বিনয়ের হাসি হাসল। বলল, কেমন আছেন? এই চলে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে। আপনি? ভালো আছি। ছুটি কদিন? দশমীর পরের দিনই চলে যাব সকালের প্ল্যানে। বললাম, আমি গত মাসে গিয়েছিলাম, একবার ছিলাম। আপনার ঠিকানা ছিল না, তাই দেখা করতে পারিনি। ওফ, আগে জানলে খুব ভালো হতো। আমাদের কোম্পানির গেস্ট হাউস থাকতে পারতেন। বুঝলাম চাল দেখাচ্ছে। কেন, আমার কি থাকবার জায়গা নেই? বললাম, আমি পাইন উঠেছিলাম। বলল, ও তাহলে তো কথাই নাই। নয়না ভিতর থেকে ফিরে এসে বলল, চলুন যাওয়া যাক। সবাই গাড়িতে গিয়ে বসলাম। বলবার কিছু নেই, আমি গাড়ি চালাচ্ছি, নীতিশ সেন আমার পাশে। সেই জীবনানন্দ দাস নাটোরের বনলতা সেনকে ভালোবেসেছিলেন, আর আমি শিলংয়ের নীতিশ সেনকে ভালোবেসেছি। মধ্যে বেবাক সমুদ্র। একটি ট্রাফিক পুলিশ আচমকা হাত তুলল। কোনো ক্রমে ব্রেক কষলাম। ভিতরে ভীষণ টেনশন ছিলাম। আমি মেজাজ দেখালাম। সে কি একটা বলল, আমি ওকে অগ্রাহ্য করে গাড়ি চালিয়ে দিলাম। বেটা নাম্বার নিল। আজকাল লিটল লার্নিং ডেঞ্জারাস কনস্টেবলদের কিছু বলেও পার পাওয়ার উপায় নেই। তত্ত্ব কথা শুনিয়ে দেবে। আগেই ভালো ছিল, এক গাল হেসে বলতাম, গলতি হো গয়া পাড়েজি। পাড়েজি গোপ ঝুলিয়ে গাল ফুলিয়ে বলতো, ঠিক হ্যাঁ গলতি সাহেব কা হে তো ফির গলতি হতো মত কিজিয়ে। নীতিশ মন্তব্য করলো, কলকাতায় গাড়ি চালানো আজকাল সত্যি ভীষণ ডিসগাস্টিং। পিছন থেকে নয়না বলল, এমন কিছুই না, রিজুদা একটু রেগে যান, বড় অধৈর্য উনি, এজন্য আরও বেশি স্ট্রেন হয়। তাছাড়া বললে কি হবে, রিজুদা আপনি কিন্তু বেশ জোরেই গাড়ি চালান। ময়নাদি বললেন, তোর দিলীপদা কিন্তু খুবই সাবধানী, বলেন শহরে 20 মাইলের বেশি জোরে গাড়ি চালানোই উচিত নয়। উনি কিন্তু খুব আস্তে আস্তে গুট করে গাড়ি চালান। এমন রাগ হলো, যা ইচ্ছে বলি, যে গুটু বাবুর বাবা বোধহয় গরুর গাড়ির গাড়ান ছিলেন, নইলে গুটু বাবু অমন ইসব ফেলপসের কচ্ছপের মতো চালাবেন কেন? যানবাজারের আনি রাসমণির বাড়ির সামনে গিয়ে গাড়ি দাঁড় করালাম। বেশ ভিড়। চত্বরে ঢুকলাম। নয়না সেই রাতে আমার দেওয়া শাড়িটি পরেছে, আমাকে নিঃসন্দেহে সম্মানিত করেছে। নইলে মহাষ্টমীর রাতে আমার দেওয়া শাড়ি পরতো না। নয়নার নীতিশ আগে চলছে। নীতিশ একটি সিল্কের পাঞ্জাবি পরেছে আর ধুতি। পান খেয়েছে, হিরো তাকাচ্ছে, যাচ্ছে যেন রাজকুমার। ছেলেটা সত্যি আমার চেয়ে দেখতে অনেক ভালো। ভগবানই আমাকে মেরে রেখেছেন। আমার চেহারা ভালো হলে কি আর নয়না আমাকে এমন করে ব্যথা দিতে পারত? একটু না একটু ভালোবাসতই। নয়নাকে খুব খুশি লাগছে। নয়না ওর খুব কাজ ঘেঁষে হাঁটছে। দুজনে কি যেন বলাবলি করছে। নয়না হাত নেড়ে কি যেন বোঝাচ্ছে। নীতিশ বাধ্য বেড়ালের মতো ওর কথা শুনছে। ওদের কথা শুনতে পাচ্ছি না, ঢাকের শব্দে সব ডুবে যাচ্ছে। ময়নাদি আমার পাশে আসছিলেন। হঠাৎ বললেন, এই রিজু, এত তাড়াতাড়ি যেও না, আমি হারিয়ে যাব। দাঁড়ালাম। বেশ, বললেন ময়নাদি, উনি যেন হারিয়ে যাবেন, হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। নয়নার নীতিশ অনেকখানি এগিয়ে গেছে। আমি যে আছি, আমার অস্তিত্ব পর্যন্ত ভুলে গেছে নয়না, মনে হচ্ছে। খুশিতে আনন্দে বিহ্বল হয়ে আছে। দুধলি হাঁসের মতো সুখের জলে বিলি কাটছে। বেশ লাগছে কিন্তু পাশাপাশি দাঁড়ানো ওদের দুজনকে। নয়নার সরু কোমর, চূড়ো করে বাঁধা চুল, চমৎকার মরালি গ্রীবা। নীতিশের সুন্দর দীর্ঘ চেহারা, ধবধবে রং, সব মিলিয়ে চমৎকার মানিয়েছে।
পর মুহূর্তে সদ্বিদ ফিরে এলো। চমকে উঠলাম। আমি কি নয়নার দাদু, যে নাতিন নাত জামাই জোর দাঁড়িয়ে দেখতে আহ্লাদে আটখানা হয়ে যাচ্ছি? এতদিনে নিজের শত্রু নিজে চিনলাম না। শত্রুকে বাহবা দিচ্ছি। আমার কপালে দুঃখ নেই তো কার কপালে আছে? এতক্ষণ ব্যাপারটা সিরিয়াসলি ভাবিনি। হঠাৎ ঢাকের শব্দে, কাশের শব্দ, আরতির নৃত্য থেমে যাওয়াতে একটি ক্ষণিক নিস্তব্ধতা, যা একটিমাত্র অনেক লোকের ভিড়েই অনুভব করা সম্ভব, তা সারা চত্বরে ঠাকুর ঘরের প্রত্যেকের মনে মনে ছড়িয়ে পড়ল। তারপরেই একটি শিশু কেঁদে উঠল। একজন বৃদ্ধ মাথা ঠেকিয়ে মা মা করে উঠলেন। কিন্তু সেই একটি নিস্তব্ধ মুহূর্তে আমার মনে হলো আমার ভিতরে সব কিছু ওই মূর্তিটির মধ্যে নিস্তব্ধ, শীতল, ভ্যাকুয়াম হয়ে গেল। মনটা ভীষণ খারাপ লাগতে লাগলো নয়নার নীতিশের কথা ভেবে। সত্যি সত্যি আমার নয়না শোনা আমাকে একটু ভালোবাসে না। এই কথাটি প্রতি মুহূর্তে জানি, নতুন করে বুঝতে পাই, তবু যেন কেন মনে ধরে বিশ্বাস করতে পারি না। সেদিন এক কথা অন্তর থেকে বিশ্বাস করব, সেদিনে পৃথিবীর উপর, জীবনের উপর সব আশা, সব ভরসা, সব ভালোবাসা আমার চলে যাবে। আমি থাকবো না। আমার কিছুই আর বাকি থাকবে না। নয়না পিছন ফিরল, হাতছানি দিয়ে আমাকে ডাকলো, চেঁচিয়ে বলল, রিজুদা, হারিয়ে গেলেন কেন? আসুন। ভিড় ঠেলে আমি ওর দিকে এগোতে লাগলাম। অনুক্ষণ তো আমি হারিয়েই যাই। ভাগ্যিস নয়না মাঝে মাঝে আমাকে হাত ছাড়ি দিয়ে খুঁজে।